সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পাটিগণিত অংশের 2.1 অনুশীলনটি আলোচনা করব। পাটিগণিত অংশের 2.1 অনুশীলনটি আমি আজকে আলোচনা করব। দুই দশমিক এক অনুশীলনের প্রথম অঙ্কগুলো একেবারে ইজি, এগুলো তোমরা বাসায় করে নিতে পারবা। আমি 4 নম্বর থেকে শুরু করতেছি। 4 নম্বর অঙ্কে বলছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো চতুর্থ সমানুপাতি এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমানুপাতি দেওয়া আছে। এই যে দেখো, প্রথম এই যে ক নাম্বার 4-এর ক নাম্বার প্রথম অঙ্কটা হচ্ছে 5, 7, 10। তো প্রথম 5, দ্বিতীয় 7, তৃতীয় হচ্ছে 10। তাহলে চতুর্থ সমানুপাতি কত সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন আমি চতুর্থ সমানুপাতি নির্ণয় করব। আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। ঠিক আছে, তো প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রের সাহায্যে আমি চতুর্থ রাশিটা বের করে নেব। তাহলে চতুর্থ রাশি যদি আমি বের করতে যাই, তাহলে প্রথম রাশিটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে পার করে দিলে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু তাহলে কি হবে, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি। ঠিক আছে, তাহলে এটা এখন আমি মান বসাবো। দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশি হচ্ছে 7। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে 10। আর প্রথম রাশি হচ্ছে 5। ঠিক আছে, আমি মানগুলো বসাইলাম। এখন আমি কাটাকাটি করব। 5 দুগুণ 10, 7 দুগুণ 14। এই যে, তাহলে আমার চতুর্থ রাশির মান বের হলো 14। তাহলে এখন আমি পেলাম যে চতুর্থ সমানুপাতি সমান সমান 14। চতুর্থ সমানুপাতি বের করো। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদেরকে সবার প্রথমে এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র জানা থাকলে তোমাদের ইজিলি তোমরা চতুর্থ রাশির মানটা বের করে নিতে পারবা। প্রথম রাশিকে এই দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশিকে ভাগ করতে হবে প্রথম রাশি দিয়ে, তাহলে তোমাদের মানগুলো বসাবা। মানগুলো বসালে কাটাকাটি করলে ওটাই অ্যান্সার। তাহলে 4-এর একটা অঙ্ক আমি করে দিলাম। এরপরে আমি একেবারে ঘ নাম্বারে চলে যাচ্ছি। একেবারে ঘ নাম্বার দেখো, তারপরের অঙ্ক চারের ঘ কি বলা আছে? 8 হ্যাঁ, এই যে এগুলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে রাশি দেওয়া আছে। চতুর্থ সমানুপাতি আমাকে বের করতে হবে। তাহলে ওই যে আগে যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রে আমি এখন ফেলাবো।
আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা লিখলাম। এরপরে বা আমি চতুর্থ রাশির মান আমাকে বের করতে বলছে, তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু হবে কি হবে, এই যে এখন আমি মানগুলো বসাই, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি। ঠিক আছে, এখন মানগুলো বসাই। দ্বিতীয় রাশির মান হচ্ছে কত, এই যে 8 সমস্ত 1/2। তৃতীয় রাশি হচ্ছে 4, প্রথম রাশি হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখন এটা আমি ক্যালকুলেশন করি। 8 2 16 একে 17, এই যে 2টা এটা নিচে চলে যাচ্ছে, তাহলে আমি এটা নিচে দিলাম আর এই 8টা এখানে, তার মানে এই 8টা এখানে আসলো, কিন্তু 8 2 16 কে 17/2, 2টা যেহেতু নিচে থাকতেছে এই জন্য আমি এটা একেবারে নিচে বসাই দিছি। তাহলে কত হচ্ছে এখন হিসাব করো, 2 2 4, তার মানে এটা আসতেছে 17/4। এটা এখন আমি যদি ক্যালকুলেশন করি, 4 4 16, 1, 4 সমস্ত 1/4, তাহলে আমার চতুর্থ রাশি বের হয়ে গেছে 4 সমস্ত 1/4 এটা। ঠিক আছে, এই যে আমার চতুর্থ রাশি সমানুপাতি বের হয়ে গেছে। এখন আমি লিখব অতএব চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু 4 সমস্ত 1/4, এটা হবে অ্যান্সার। তোমরা ওইভাবে লিখে নিও। এরপর আমি ও নাম্বারটা করে দিচ্ছি। হ্যাঁ, ও নাম্বারটা কি বলা আছে, 5 4.5 7। হ্যাঁ, 5 4.5 আর 7। তো এইটার আমাকে চতুর্থ রাশি বের করতে হবে। তাহলে ওই সূত্র আবার লিখি। আমরা জানি কি জানি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমি চতুর্থ রাশির মান বের করব। তাহলে বা লিখে চতুর্থ রাশি ইকুয়াল টু কি, সূত্রটা হচ্ছে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি। ঠিক আছে, এখন আমি মান বসাই। দ্বিতীয় রাশির মান কত, 4.5, আর তৃতীয় রাশির মান হচ্ছে 7, আর প্রথম রাশি হচ্ছে 5। এই যে এটা। এখন আমাকে কি করতে হবে, এই যে দশমিকটা উঠিয়ে দিতে হবে। দশমিকটা উঠিয়ে দিলে আমি 45 ইন্টু 7 লিখব, মানে দশমিকটা আমি উঠিয়ে দিলাম, আর নিচে 5 ছিল, কিন্তু এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য পয়েন্টের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, তার মানে 45কে 10 দিয়ে ভাগ করলে আমার 4.5 হয়। আমি দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে 45 লিখলাম উপরে। এই যে আমি দশমিকটা বসাইলাম না, কিন্তু দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0 দিয়ে আমি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 45কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 4.5 আসে। এখন এটা আমি ক্যালকুলেশন করি, দেখি কত হয়। 5 লং 45, 9 7 লং 30। এইটা আর 10-এর সঙ্গে কাটাকাটি করার দরকার নেই, 7 লং 63 হয়। তাহলে এর পরবর্তী লাইন আমি এই পাশে লিখতেছি, এই যে 63 ভাগ 10। 63 ভাগ 10 মানে হচ্ছে এই যে একটা 0 আছে, তাহলে একটা সংখ্যার এইদিকে দশমিকটা বসবে, তার মানে 6.3 হবে। 63কে 10 দিয়ে ভাগ করলে 6.3 হয়। এই যে এইখানে যেভাবে আমি হিসাবটা করলাম, মানে এখানে দশমিকটা আমি উঠাই দিছি, 45/10 বসাইছি, আর এখানে
63/10 আছে, তাহলে এটা হবে 6.3, কারণ একটা শূন্যের জন্য একটা সংখ্যার এই পাশে দশমিক বসবে। যদি এখানে 100 দিয়ে হইতো তাহলে দুটো সংখ্যা মানে 3, 6-এর পরে দশমিকটা হইতো, যদি এখানে 100 দিয়ে ভাগ হইতো। ঠিক আছে, এখানে যেহেতু 10 দিয়ে ভাগ, তাহলে একটা শূন্য আছে, একটা সংখ্যার পরে দশমিকটা হবে 6.3। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর আমি 5-এ চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্ক দেখো, আর কারো লাগে নাকি? কাউকে লাগে? হ্যাঁ অবশ্যই। এখানে বলা আছে 5, যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম আমার দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে 25 কেজি চালের দাম। তাহলে আমি 25 কেজি চালের দাম ধরে নিলাম X টাকা। লিখো যে মনে করি মনে করি 25 কেজি চালের দাম X। এখন X এর মান আমি যদি বের করতে পারি তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে কিভাবে বের হবে? আচ্ছা, এখন কেজি, প্রথমে 15 কেজি আর 25 কেজি এটা আমি অনুপাত দিয়ে লিখব, তারপরে টাকা ওদের দামগুলো আমি অনুপাত দিয়ে লিখব। প্রথমে কেজিগুলো অনুপাত দিয়ে লিখব, ইকুয়াল টু দামগুলো অনুপাত দিয়ে লিখব। তাহলে প্রথমে আছে 15 কেজি, তাহলে আমি লিখব যে শর্ত মতে 15 কেজি বলা আছে, তাহলে আমি 15 লিখলাম অনুপাত, তারপরে বলা আছে 25 কেজি। এই যে 15 কেজি ইস টু 25 কেজি, 15 কেজি অনুপাত 25 কেজি। আমি 15 কেজি আর 25 কেজি দুটো পরিমাণ দুটো আমি অনুপাত দিয়ে লিখলাম। এরপর আমি এদের দামগুলো অনুপাত দিয়ে লিখবো। তাহলে 15 কেজির দাম কত টাকা? ওখানে দেওয়াই আছে 600 টাকা। তাহলে এখানে লিখবো আমি 600 ইস টু, আর 25 কেজির দাম আমি ধরে নিছি X টাকা, তাহলে এখানে হবে 600 ইস টু X। বুঝা গেছে? তাহলে 15 কেজির দাম হচ্ছে 600 টাকা, 25 কেজির দাম হচ্ছে X টাকা। এই যে 25 কেজি চালের দাম আমি ধরে নিচ্ছি X টাকা, তাহলে 15 ইস টু 25 ইকুয়াল টু 600 ইস টু X, এইভাবে লিখতে হবে। তাহলে অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে এটা হবে এরকম যে 15 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু উপরে হবে 600, নিচে হবে ডিভাইডেড বাই X। এখান থেকে আমাকে কার মান বের করতে হবে? আমাকে X এর মান বের করে নিতে হবে। তাহলে Xটা এদিকে নিচে আছে, Xটা এখানে আমার নিচে আছে, এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে উপরে চলে যাবে কি? যাবে না। মানে এখন দেখো তোমাকে আড়াআড়ি গুণ করতে হবে। 15 আর X গুণ করলে হয় 15X, 600 আর 25 গুণ করলে 600 আর 25 গুণ করে যা হয় তাই বসাবো। 15 আর X গুণ করলে আমার 15X হয় ইকুয়াল টু 600 আর 25 গুণ করে, আমাকে গুণ করে তোমরা দেখাইও দিতে পারো, আমি গুণ করে একেবারে দেখাই দিলাম না, আমি খালি গুণ অবস্থায় রাখে দিলাম। 600 ইন্টু 25 ইকুয়াল টু 15 ইন্টু X। এই যে 15 ইন্টু X ইকুয়াল টু 600 ইন্টু 25। এখন তার 15X ইকুয়াল টু যদি এটা হয় তাহলে X ইকুয়াল টু 15 দিয়ে ভাগ হবে না। তাহলে এখন দেখো যে X ইকুয়াল টু হবে 600 ইন্টু 25, নিচে হবে 15। ঠিক আছে, তাহলে 4 15 60, এটা 40 দিয়ে আমার কাটাকাটি চলে যাচ্ছে। দেখো 15 আর 4 15 60, একটা শূন্য। ঠিক আছে, আর এইদিকে কত হচ্ছে আমার 25, 4 25 100, আর একটা শূন্য আছে। হ্যাঁ, তাহলে X এর মান আমার 1000 বের হয়ে গেল। তাহলে 25 কেজি চালের দাম আমার কয় টাকা? 1000 টাকা। যেখানে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম অবশ্যই 1000 টাকা হবে। তাহলে এখন লিখো যে অতএব 25 কেজি চালের দাম ইকুয়াল টু, এটাই উত্তর, এটাই অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি অঙ্ক বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে সমস্যার কথা বলবা, ওখানে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরটাও ওই রকম করেই তোমরা করবা। এখানে 1 সপ্তাহে কয়টি সার উৎপন্ন হয় বলছে, তাহলে 1 সপ্তাহ মানে 7 দিন, 1 দিনে তৈরি হয় 550টা, তাহলে 7 দিনে তৈরি হয় কত? তাহলে 1 ইস টু 7 ইকুয়াল টু 550 ইস টু X। আমি 7 দিনের উৎপন্ন সারের পরিমাণ আমি ধরবো Xটি, তাহলে ওইভাবে হবে, এইভাবেই করবা, ওইটাও হয়ে যাবে। এরপর আমি 7 নম্বরে চলে যাচ্ছি। 7
সাথে কি বলা আছে দেখো, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তার মানে 5 বছর, 7 বছর, 9 বছর এরা যাদের যেরকম বয়স তারা ওই অনুপাতে টাকা পাবে। তাহলে তাদের টাকার যে পাবে তার অনুপাত কত? 5:7:9 হবে না? তাদের বয়স অনুপাতে ভাগ করে দিছে। তার মানে এইখানে তারা যে যার বয়স 5 বছর সে মনে করো 5 অনুপাতে টাকা পাবে, যে 7 বছর সে 7 অনুপাতে টাকা পাবে, যে 9 বছর সে 9 অনুপাতে টাকা পাবে। তাহলে 5:7:9 হচ্ছে তাদের টাকা পাওয়ার অনুপাত। যে তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত কত আছে? 5:7:9, 5:7:9। তাহলে এখানে 4200 টাকা 3 পুত্রকে সমান তাদের বয়স অনুপাতে ভাগ করে দিচ্ছেন। তাহলে তাদের বয়সের অনুপাত আমার 5:7:9 এবং তাদের অনুপাতের যোগফল। তাহলে অতএব অনুপাতের যোগফল মানে এই অনুপাতগুলো আমাকে যোগ করতে হবে, 5 + 7 + 9। তাহলে কত হয়? 9 আর 7 16, 16 আর 5 21। তাহলে আমার এটা 21 দাঁড়াইল। মানে আমার তাদের বয়সের অনুপাতের যোগফল আমার বের হলো 21। ঠিক আছে? তাহলে এখন যার বয়স 5 বছর তাহলে সে কত টাকা পাবে ওটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে এখন। তাহলে প্রথম জন পাবে। তাহলে মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ হচ্ছে 4200 টাকা। তাহলে 4200 টাকাকে আমি গুণ করব। তাহলে প্রথমে যার বয়সের অনুপাত ছিল 5, তাহলে 5 হবে উপরে আর নিচে হবে এই যে অনুপাতের যোগফল যেটা সেটা। মানে আমি প্রথম জন পাবে, তাহলে প্রথম জনের যে বয়স অনুপাতটা এটা উপরে হবে আর নিচে হবে টোটাল অনুপাত, মানে অনুপাতের যোগফলটা। 5/21 হবে একবার, 7/21 হবে, একবার 9/21 হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে। আর 4200 টাকাকে আমাকে গুণ করতে হবে। 21 × 2 = 42, তাহলে 200 টাকা হচ্ছে এইখানে। আর 5 আর 200 গুণ করলে হয় 1000। তাহলে প্রথম জন যার বয়স 5 বছর সে পাবে 1000 টাকা। তাহলে যার বয়স 7 বছর তা সে কত টাকা পাবে? তাহলে দ্বিতীয় জন পাবে, হ্যাঁ দ্বিতীয় জন পাবে কত টাকা? এইবার আমি 4200 টাকাকে গুণ করবো কত দিয়ে? এবার 7/21 দিয়ে, কারণ দ্বিতীয় জনের বয়সের অনুপাত হচ্ছে 7। এবার 7 উপরে হবে, নিচে হবে অনুপাতের যোগফল। তাহলে 21 × 2 = 42, আবার 200 দিয়ে কাটাকাটি হবে, 7 × 2 = 1400। এই যে দ্বিতীয় জন পাবে 1400 টাকা, প্রথম জন পাবে 1000 টাকা, দ্বিতীয় জন পাবে 1400 টাকা। এখন তৃতীয় জন কত টাকা পাবে? তৃতীয় জন তোমরা এইভাবেই বাইর করো, আমি ওই দিকে ছোট করে লিখতেছি। তৃতীয় জন পাবে, তাহলে ওই আবার 4200 একে আমি গুণ করব। এবার হচ্ছে 9, এবার 9 উপরে, নিচে হবে 21। 21 × 2 = 42, 200, 9 × 2 = 1800। হ্যাঁ, তাহলে প্রথম জন 1000 টাকা, দ্বিতীয় জন 1400 টাকা এবং তৃতীয় জন 1800 টাকা পাবে। এই 1800, 1000 আর 1400 যোগ করো, যোগ করলে ওই 4200 টাকায় বের হয়ে যাবে। তাহলে এই যে তোমাদের অ্যান্সার বের হয়ে গেছে। সেটা হচ্ছে তোমরা আবার ভালো করে লিখো যে প্রথম জন 1000 টাকা, দ্বিতীয় জন 1400 টাকা আর তৃতীয় জন 1800 টাকা পাবে। কে কত টাকা পাবে বলছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। এরপরে আমি 8 নম্বর অঙ্কটা তোমরা এই সেম আমি 7 নম্বর যেভাবে করে দিলাম এইভাবেই করিও, হয়ে যাবে। এরপর আমি 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্ক দেখো, নয় নম্বর অঙ্কে কী বলা আছে? কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5, 4, 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো।
কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে 5-4-2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম যদি 180 টাকা পায় তাহলে লাবিব ও সামি কত টাকা পাবে? তাহলে প্রথম অনুপাত হচ্ছে লাবিবের, তারপরেরটা হচ্ছে সামি, তারপরে শেষেরটা হচ্ছে সিয়াম। সিয়ামের 2 অনুপাত কিন্তু সে পাইছে 180 টাকা। তাহলে যার 4 অনুপাত বা 5 অনুপাত তাহলে তারা কত টাকা করে পাবে? এটা আমি অনুপাতের যোগফল করব না, কারণ এখানে টোটাল টাকার পরিমাণ দেওয়া নাই, এখানে একজনের টাকা দেওয়া আছে। যদি এরকম অঙ্ক থাকে যে একজনের টাকা দেওয়া আছে আরেকজনের টাকার পরিমাণ বের করো, তখন কিভাবে করবা দেখো। হ্যাঁ, তাদের টাকার অনুপাত 5-4-2। এখানে আমি অনুপাতের যোগফল বের করব না। কেন করব না? এটার কারণ হচ্ছে এখানে টোটাল টাকা, যেমন ওইখানে ছিল তাদের 4200 টাকা, 3 পুত্রের মাঝে 4200 হচ্ছে টোটাল টাকা, কিন্তু এইখানে কি টোটাল টাকা দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমি অনুপাতেরও টোটাল করব না। বুঝা গেছে? যদি টোটাল টাকার পরিমাণ দেওয়া থাকতো আর ওইখান থেকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে আমি এগুলো যোগ করতাম। ক্লিয়ার হয়েছে? আর যদি একজনের টাকা দেওয়া থাকে আরেকজনের টাকা বের করতে হয় তাহলে এটা নিয়ম আলাদা, এটা আমি অনুপাতের যোগফল বের করব না। এখন আমি লিখব কার টাকার দেওয়া আছে? আমার সিয়ামের টাকা দেওয়া আছে। লিখো যে সিয়াম পায় 180 টাকা। হ্যাঁ, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে সিয়ামের টাকার অনুপাত হচ্ছে 2 এবং 2 যেটা 2 অনুপাত সেটাই হচ্ছে 180 টাকা। তাহলে 4 অনুপাত কত টাকা আর 5 অনুপাত কত টাকা সেটা বের করতে হবে। তাহলে এখন আমি লিখব লাবিব পায়, অতএব লাবিব পায়। এখন এই যে সিয়ামের টাকা 180 টাকাকে আমি গুণ করব, 180 টাকাকে আমি কি করব? গুণ করব। আমি কার টাকা বের করতেছি? লাবিবের না? যার টাকা আমি বের করব ওর অনুপাতটা হবে উপরে আর নিচে হবে সব সময় সিয়ামের যে টাকাটা, মানে সিয়ামের টাকার অনুপাতটা। এখন আমি লাবিবের টাকা বের করতেছি, তাহলে সিয়ামের যত টাকা পায় ওকে আমি গুণ করব, উপরে হবে লাবিবের অনুপাত, নিচে হবে সিয়ামের অনুপাত। বুঝা গেছে? আমি সিয়ামের টাকা থেকে আমি লাবিবের টাকা বের করতেছি, তাহলে সিয়ামের টাকা থেকে আমি লাবিবের টাকা বের করতেছি, তাহলে লাবিবের যত টাকা পায় তার অনুপাতটা হবে উপরে আর নিচে হবে সিয়ামের অনুপাত। তাহলে এখন দেখো 180কে আমি গুণ করব, লাবিব পায়, আমি লাবিবের টাকার পরিমাণ বের করতেছি, তাহলে লাবিবের অনুপাত কত? 5, ওইটা হবে উপরে। আর এই যে 2 হচ্ছে সিয়াম, এখানে সিয়ামের টাকা, তাহলে সিয়ামের অনুপাতটা হবে নিচে। এটা সবসময় এরকমই যে আমি যার টাকার পরিমাণ বের করব তার অনুপাতটা হবে উপরে আর নিচে হবে সিয়ামের অনুপাত, কারণ সিয়ামের টাকা এখানে দেওয়া আছে, তাহলে অবশ্যই সিয়ামের অনুপাতটা নিচে হবে। যার টাকা দেওয়া থাকবে, যার টাকাকে আমি গুণ করব ওর অনুপাতটা হবে নিচে, আর যার আমি বের করব ওর অনুপাতটা হবে উপরে। তাহলে আমি লাবিবের অনুপাত টাকার পরিমাণ বের করতেছি, তাহলে লাবিবের অনুপাতটা 5 হবে উপরে, নিচে হবে সিয়ামের অনুপাত। কি বোঝা গেছে? এখন তাহলে এই যে 450 টাকা আমার বের হয়ে গেল। তাহলে লাবিবের টাকার পরিমাণ আমার বের হয়ে গেল 450 টাকা। এরপরে আমি কার টাকা বের করব? অতএব স্বামী পায়। স্বামী এই যে 180 যেটা ছিল 180 টাকেই আমি গুণ করব। এইবার কত দিয়ে গুণ করব? এবার আমি স্বামীর পরিমাণ বের করতেছি, স্বামীর টাকার পরিমাণ। তাহলে স্বামীর টাকা হচ্ছে অনুপাত 4, এই যে মাঝখানে আছে, এই যে মাঝখানটা, তাহলে ওইটা হবে উপরে আর নিচে হবে সবসময় ওই যে সিয়ামের, মানে আমি সিয়ামের টাকাকে গুণ করতেছি, তাহলে সিয়ামের অনুপাতটা হবে নিচে। তাহলে এটা হবে 9 দুগুণ 18, 4 লং 36। এখন দেখো তাহলে লাবিব ও স্বামী কত টাকা পাবে? তাহলে লাবিব পাবে হচ্ছে 450 টাকা, স্বামী পাবে হচ্ছে 360 টাকা। শেষ। এই যে এইখানকার এদিকে সব অঙ্ক হয়ে গেল। এরপর আমি এইদিকে চলে যাচ্ছি। তো দেখো আমি 10 নম্বর অঙ্ক করে দিচ্ছি। 10 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওটা আমি করে দিই। এই যে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এগুলো হচ্ছে উত্তর।
এরপর আমি 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বরে আমাকে কী বলা আছে একটু লক্ষ্য করো। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। দেখো ওরা 3 ভাই, ওদের পিতা 6,300 টাকা ভাগ করে দিল এমনভাবে। দেখো এতে সবুজ ডালিমের 3/5 অংশ, সবুজ ডালিমের 3/5 অংশ পায় এবং ডালিম ফিরে আবার লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, মানে সবুজ, ডালিম, লিঙ্কন কত টাকা করে পাইছে সেগুলো আমাকে বের করতে হবে। তো এইখানে কন্ডিশনটা কী দিছে যে সবুজ ডালিমের 3/5 অংশ, তার মানে সবুজ ডালিমের 3/5, তাহলে সবুজ ইস্টু ডালিম। এখন সবুজের টাকা আর ডালিমের টাকা যদি আমি অনুপাত করি তাহলে 3:5 হবে। 3/5 মানে 3:5, আর সবুজ ইস্টু ডালিম। তাহলে এখন আমি এখানে লিখব সবুজের টাকা আর ডালিমের টাকা, মানে সবুজ ইস্টু ডালিম। তাহলে এটা হবে কত? 3:5। 3/5 আছে, ওটা 3:5 এইভাবে লিখবা। তারপর এখানে 2টা লাইন ফাঁকা রাখবা, এখানে 2টা লাইন ফাঁকা রাখবা। তারপরে এখানে ফির বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তাহলে ডালিম ইস্টু লিঙ্কন। এখন আমি বাইর করব ডালিম আর লিঙ্কনের টাকার অনুপাতটা কীরকম হবে। ডালিম ইস্টু লিঙ্কন, তাহলে কে কার দ্বিগুণ পায়? ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ টাকা। তাহলে লিঙ্কন যদি 1 হয় তাহলে ডালিম 2 হবে, তাহলে 2:1। এটাই মানে হচ্ছে তার দ্বিগুণ টাকা পায়। ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তার মানে ডালিমের অনুপাত হবে 2 আর লিঙ্কনের হবে 1। এখন দেখো সবুজ ইস্টু ডালিম 3:5, এখানে ডালিম কত আছে? 5। ডালিমের অনুপাত হচ্ছে এখানে 5, এখানে ডালিমের অনুপাত হচ্ছে 2। তাহলে এই যে এর আগে আমি শিখেছিলাম যে এইখানে ডালিম 5, এখানে ডালিম 2, এই 5 আর 2 আলাদা আলাদা থাকা যাবে না, এটা আমাকে একই সংখ্যা বানাইতে হবে। তাহলে 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 10 হয়, আর 2কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাও 10 হয়। তাহলে ডালিমও এখানে 10, ডালিমও এখানে 10 আমাকে করতে হবে, আমাকে মিলাইতে হবে, আমাকে 10 মিলাইতে হবে। তাহলে এখানে ডালিম 5 আছে, একে আমি 2 দিয়ে গুণ যদি করি তাহলে 10 হয়ে যাচ্ছে। তাহলে এই অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর এই অনুপাতটাকে আমি 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 10, ডালিম 10 হবে, এখানেও ডালিম 10 হয়ে যাবে। একই আনতে হবে, ডালিম একটা লোক, অনুপাত 2টা হবে না, একটা বানাইতে হবে। তাহলে এখানে আমি এই অনুপাতটাকে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, তাহলে 3 × 2, আর এখানে হবে 5 × 2, মানে উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 3কেও 2 দ্বারা গুণ করব, 5কেও 2 দ্বারা গুণ করব, তাহলে 3 দুগুণ এখানে 6 হচ্ছে, আর 5 দুগুণ এখানে 10, তাহলে ডালিম আমার এখানে 10 হয়ে গেল। এখন এইখানে আমাকে ডালিম 10 বানাইতে হবে, তাহলে 2কে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে, আর এইখানে 1কেও গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে 5 দুগুণ এখানে 10:5 5। দেখো এখন তাহলে সবুজ ইস্টু ডালিম ইকুয়াল টু আমার আসলো 6:10, আর এখানে ফির ডালিম ইস্টু লিঙ্কন হচ্ছে 10:5, তাহলে এখানেও ডালিম 10, এখানেও ডালিম 10। তাহলে এখন যদি আমি লিখি সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন, মানে একবারে আমি যদি লিখি, একটা লাইনেই যদি লিখি, তাহলে 6:10:5 হবে না? কারণ ডালিম 2 জায়গায় একই, কারণ 6:10:5 এটা হবে। তাহলে এখন আমি লিখব যে সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন। সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন, তাহলে কত হবে? এখানে হবে 6:10:5। এখন দেখো আমি 3 জনকার আমার টাকার অনুপাত আমি বের করে ফেলছি। এখন মোট টাকা দেওয়া আছে 6,300, তাহলে আমি পারবো না। এখন ওই যে এর আগের অঙ্কটা করছিলাম 7 নাম্বার বা 8 নাম্বার, ওই রকম করেই করব। আমাকে এই অনুপাতটা বের করার জন্য এত কাহিনী করতে হইলো। এখন আমার অনুপাত বের হয়ে গেছে আর টোটাল টাকা দেওয়া আছে, তাহলে এখন আমি অনুপাতের যোগফল বের করব। যেহেতু টোটাল টাকা দেওয়া আছে, তাহলে আমাকে অনুপাতের যোগফল বের করতে হবে 6+10+5। তারপরে আমি ওই যে 6 একবার অনুপাতের যোগফল, ফির 10 অনুপাতের যোগফল, 5 অনুপাতের যোগফল, ওইভাবে আমি বের করে ফেলবো। তাহলে এখন আমি লিখব সবুজ পাবে বা সবুজ টাকার পরিমাণ। আমি মিশাচ্ছি এগুলো, আমার বের হয়ে গেছে। আমার এই অনুপাতটার দরকার, এগুলোর আর দরকার নেই। হ্যাঁ, এই যে এখন আমি লিখব যে সবুজ পাবে, অতএব এখন সবুজ কত টাকা পাবে? সবুজ পাবে মোট টাকার পরিমাণ এখানে
ও অনুপাতের যোগফল তো আমি বের করলাম না, এখানে লেখো যে অতএব অনুপাতের যোগফল হচ্ছে 6 যোগ 10 যোগ 5, তাহলে কত হয় 5 6 11, 11 আর 10 21, তাহলে এখানেও আমার 21 আসলো। এখন তাহলে সবুজ পাবে কত টাকা? মোট টাকার পরিমাণ হচ্ছে 6300 টাকা। 6300 টাকাকে আমি গুণ করব, এবার আমি সবুজের টাকার পরিমাণ বের করতেছি, তাহলে সবুজের অনুপাতটা উপরে 6 উপরে আর নিচে হবে টোটাল অনুপাত মানে 21। এখন এটা আমাকে কাটাকাটি করতে হবে, 3 21 63, 3 আর 2টা শূন্য হবে, আর 3 6 1800 টাকা। এই যে এর ভিতরে সবুজ পাইলো 1800 টাকা। তারপরে হবে ডালিম পাবে আবার ওই 6300 যেটা আছে ওইটাকে আমি গুণ করব কত দিয়ে? 10। ডালিমের অনুপাত কিন্তু 10, তাহলে 10 হবে উপরে, নিচে হবে 21, মানে অনুপাতের যোগফল। এখানেও আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 300 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখানে হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, তাহলে ডালিমের টাকার পরিমাণ হচ্ছে 3000 টাকা। তারপরে আরেকজন আছে, সেটা হচ্ছে লিঙ্কন। লিঙ্কন পাবে, তাহলে কত টাকা পাবে? ওই আবার 6300, একে আমি গুণ করব, এবার 5 উপরে 5 নিচে হবে 21, তাহলে এখানে 3 21 63, 2টা শূন্য, আর 3 5 1500 টাকা। এই যে 3 জনের টাকার পরিমাণ আমার বের হয়ে গেল, 3 জনের টাকার পরিমাণ আমার বের হয়ে গেছে। তাহলে সবুজ পাবে 1800 টাকা, ডালিম পাবে 3000 টাকা এবং লিঙ্কন পাবে 1500 টাকা। দেখো ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তাহলে ঠিকই আছে, 1500 আর 3000 ওর ডাবল। আর ওই যে 3/5 অংশ সবুজ ডালিমের, তাহলে এইটা আর এটা তুমি অনুপাত করো, 3/5 আসবে। এটা আর এটা অনুপাত করো, 3/5 আসবে। তাহলে এই যে তোমার প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, তাহলে সবুজের টাকা, ডালিমের টাকা, লিঙ্কনের টাকা বের হয়ে গেছে। তোমার এগুলোই অ্যান্সার, তুমি আবার ভালো করে লিখতে পারো অথবা এগুলোই অ্যান্সার দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্কটা ওই সেম ওই রকমই। 11 নম্বর অঙ্কটাও সেম, তারপরেও আমি করে দিচ্ছি। এগারো নম্বর অঙ্কে বলা আছে যে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? এখানে শুধু রূপার পরিমাণ দেওয়া মানে চাইছে 19 গ্রাম, মানে গহনাটার মোট ওজন হচ্ছে 19 গ্রাম। তাহলে এই 19 গ্রামের মধ্যে রূপা আছে কত গ্রাম সেটা আমাকে বের করতে হবে। তাহলে এইখানে আমার অনুপাতগুলো কীরকমভাবে দেওয়া আছে? তামা ইস্টু দস্তা ইকুয়াল টু 1:2। তাহলে লিখো তামা ইস্টু দস্তা ইকুয়াল টু 1:2। এখানে আমার তামা হচ্ছে 1, দস্তা হচ্ছে 2। তাহলে 2টা লাইন আবার ফাঁকা রাখবো, ওই যে এর আগের অঙ্কটা যেভাবে করছিলাম 2টা লাইন ফাঁকা রেখে এরপরে ফিরে আবার দস্তা ও রূপার অনুপাত। এখন ফিরে এখানে লিখবো আমি দস্তা অনুপাত রূপা। দস্তা আর রূপার অনুপাত কোথাও দেওয়া আছে 3:5। তাহলে এখানে লিখবো আমি 3:5। এখন দেখো এখানে দস্তা, এখানে 2 অনুপাত আছে, দেখো দস্তার অনুপাত 2 আছে, এখানে দস্তা আছে 3। তাহলে এই 2কে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এই 3কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাও 6 হবে, এটাও 6 হবে, এখানেও দস্তা 6 হয়ে যাবে, এইখানেও দস্তা 6 হয়ে যাবে। আমাকে এইটা আর এটা দেখতে হবে, এখানেও দস্তা 2, এখানে দস্তা 3। তাহলে 2কে 3 দিয়ে গুণ করব, 3কে 2 দিয়ে গুণ করব। তার মানে এই 2টা অনুপাতকে আমি 3 দিয়ে গুণ করব, আর এই 2টা অনুপাতকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 1 × 3 এটা হবে প্রথমটা, আর এটা হবে 2 × 3। 3 একে 3 আর 3 2 6। দেখো দস্তা আমার এখানে 6 চলে আসলো। এখন এইখানেও দস্তা আমাকে 6 করতে হবে, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করব এখানে, আর এখানে 5-এর সঙ্গেও 2 গুণ করব। মানে 3-এর সঙ্গে যত গুণ করবো 5-এর সঙ্গেও তত গুণ করব। তাহলে এটা হচ্ছে 3 2 6, 5 2 10, এটা হবে।
তাহলে দেখো এখানে তামা দস্তা, দস্তা কিন্তু এখানে সবসময় এখন 6 আসলো, এখানেও 6, তাহলে তামা ইস্টু দস্তা ইস্টু রূপা হবে 3:6:10। তাহলে এখন লিখি যে অতএব তামা ইস্টু দস্তা ইস্টু রূপা, তাহলে কত আসতেছে 3:6:10, এই যে এইটা। তাহলে তামা দস্তা রূপার অনুপাত আমার বের হয়ে গেছে। আর গহনাটার ওজন হচ্ছে 19 গ্রাম। তাহলে এই তিনটার যোগফল মনে করো অনুপাত আমাকে যোগ করে বাইর করতে হবে, কারণ এখানে টোটাল গহনাটার ওজন দেওয়া আছে, ওইখানে তামা দস্তা রূপাও আছে, সবগুলোই আছে। তাহলে এইখানে আমার চাইছে কি 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। রূপার অনুপাত কোথায় আছে? এই যে শেষে দেখো রূপা শেষে আছে, তাহলে এই 10টা হচ্ছে রূপার অনুপাত। তাহলে আমি যদি রূপার পরিমাণ 19 গ্রাম ওজনের গহনাটাতে রূপার পরিমাণ বের করতে চাই, তাহলে গহনাটার টোটাল ওজন হচ্ছে 19 গ্রাম, তাহলে 19কে আমাকে গুণ করতে হবে 10/, এদের যোগফল, অনুপাতের যোগফলটা। তাহলে এখন আমি এগুলো যোগ করব, এখন আমি অনুপাতের যোগফল বের করব। তাহলে এখন লিখি যে অতএব অনুপাতের যোগফল হচ্ছে 3+6+10। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়? 19 হয়। আমার অনুপাতের যোগফলও কিন্তু 19 বের হয়ে গেছে। এখন তাহলে আমি কার পরিমাণ বের করব? আমি আমার প্রশ্নে যা চাইবে, মনে করো এখানে তামার পরিমাণ যদি চাইতো, তাহলে 3/19 দিয়ে আমি গুণ করতাম ওই 19কে, মানে টোটাল গহনার ওজনটা হচ্ছে 19 গ্রাম, 19 × 3/19 যদি তামার পরিমাণ চাইতো। এখন আমার রূপার পরিমাণ চাইছে, তাহলে 10/19 হবে। তাহলে এখন লিখবো আমি যে অতএব ওই গহনায় রূপা আছে তাহলে গহনাটার টোটাল ওজন হচ্ছে 19 গ্রাম, আর এখানে রূপার অনুপাত হচ্ছে 10, তাহলে উপরে 10 নিচে হবে 19। উপরে 10 কেন? আমাকে রূপার পরিমাণ চাইছে, তাহলে রূপার অনুপাতটা উপরে হবে আর নিচে হবে টোটাল অনুপাত। 19 আর 19 কাটা গেল, তাহলে 10 গ্রাম। এই যে 19 গ্রাম ওজনের গহনায় 10 গ্রাম শুধু রূপা আছে, আর বাকিগুলোর পরিমাণ চায় নাই। যদি চাইতো তারপরেও আমি বের করে দিতাম। তো ঠিক আছে, এই যে 11 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর 13 নম্বরে যে দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু ক/খ 4:7, খ/গ 10:7, মানে এই যে আমি ইনটু কত দিয়ে গুণ করব ওই রকম করে ক/খ/গ যদি বাইর করি, তাহলে তোমার এই যে এইটা আমি যেভাবে বাইর করছি এইখানেই এটাই অ্যান্সার। 13 নম্বরের কথা বলতেছি। আর 14 নম্বর অঙ্কটা তো একেবারে ওই যে 8, 7, 8-এর মতো। 14 নম্বরটাও তোমরা পারবা, এত টাকা এত 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 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, কে কত টাকা পাবে এটাও পারবা। তারপরে 15 নম্বরটাও এত টাকা দেওয়া আছে, তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে 6:7:8, 6:7:8 এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে, উপরে 6 হবে, নিচে অনুপাতের যোগফল, মানে 6, 7, 8-এর যোগফল, আর 4200 টাকাকে গুণ করতে হবে। মানে ওইটাও ওই যে 7, 8-এর মতো, 7, 8-এর মতো অঙ্ক। 14 আর 15, 7, 8-এর মতো। আমি একেবারে 16 নম্বরটা করে দিচ্ছি, কিন্তু 12 নম্বর অঙ্কটা একেবারে আলাদা, আমি 12 আর 16 নম্বর করে দিচ্ছি। হ্যাঁ, 12 নম্বর অঙ্ক দেখো। দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত প্রথম গ্লাসে হচ্ছে 3:2, আর দ্বিতীয় গ্লাসে ফির পানি সিরাপের অনুপাত 5:4। ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত হবে? তাহলে একটা গ্লাসে আছে পানি ইস্টু সিরাপ হচ্ছে 3:2, আর একটা গ্লাসে পানি ইস্টু সিরাপ হচ্ছে 5:4। এখন এই দুইটা গ্লাসের শরবত যদি এক জায়গায় করা হয়, তাহলে ওইখানে পানি আর সিরাপের অনুপাত কত হবে সেটা চাইছে। তো দেখো প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত, প্রথমে লিখো যে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 3:2, তাহলে 3:2 আমি লিখলাম। এখানে অনুপাতের যোগফল বের করব।
অনুপাতের যোগফল, তাহলে 3 যোগ 2 ইকুয়াল টু কত? 3 যোগ 2 মানে 5। তাহলে প্রথম গ্লাসে পানি কত অংশ? দেখো পানি অনুপাত হচ্ছে 3, তাহলে উপরে 3 আর নিচে হবে 5 অনুপাতের যোগফল যেটা। তাহলে প্রথম গ্লাসে পানি আছে এত অংশ আর সিরাপ আছে সিরাপ আছে কত অংশ? সিরাপ হচ্ছে অনুপাত 2, তাহলে 2 অনুপাতের যোগফল হবে 5। এই যে তাহলে দেখো আমি পানি ও সিরাপের অনুপাত দিছি, এদের অনুপাতের যোগফল 5 বের হয়েছে। তাহলে প্রথম গ্লাসে পানি আছে 3/5 অংশ আর সিরাপ আছে 2/5 অংশ। দেখো পানির অনুপাত হচ্ছে 3, তাহলে 3/5 হবে, আর সিরাপের অনুপাত 2, তাহলে 2/5 অংশ সিরাপ আছে। এরপরে দ্বিতীয় গ্লাসের হিসাব। দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত আছে 5:4। তাহলে লিখি আমি 5:4। তাহলে এইখানেও আমি অনুপাতের যোগফল বের করব। তাহলে অনুপাতের যোগফল কত? এই যে 5 যোগ 4 = 9। তাহলে দ্বিতীয় গ্লাসে পানি আছে 5/9 অংশ আর সিরাপ আছে 4/9 অংশ। তাহলে ওটাও লিখবো আমি যে দ্বিতীয় গ্লাসে পানি কত অংশ? পানির অনুপাত হচ্ছে 5, তাহলে হবে 5/9 অংশ ও সিরাপ কত? উপরে 4/9 অংশ। এই যে এটা। এখন ওই দুইটি গ্লাস এক জায়গায় করা হলো, তাহলে পানির অংশ এই প্রথম গ্লাসে এত আর পানির অংশ দ্বিতীয় গ্লাসে এত, তাহলে এই দুটো পানির অংশ দুটা যোগ হবে। তাহলে ওই দুটি গ্লাসের শরবত যদি একত্রে মিশ্রণ করা যায় তাহলে পানি থাকবে কত অংশ? এটা যোগ এটা। তাহলে যে দুটি গ্লাস একত্রিত করলে তাহলে পানি এখন কত অংশ থাকবে? দুটি গ্লাস একত্রিত করলে পানি কত অংশ? তাহলে 3/5 প্রথম গ্লাসে আর দ্বিতীয় গ্লাসে 5/9, তাহলে দুটা যোগ হবে 3/5 যোগ 5/9। এই যে এটা মানে আমি পানির অংশ দুটা যোগ করতেছি। তাহলে এখন এটা আমার হিসাব করলে কত হয়? 5 লং 45 লসাগু, 3 লং 27 যোগ 5 5 25। তাহলে এটা আমার কত আসলো? 25 আর 27 52। এই যে তাহলে ওই দুটি গ্লাসের শরবতে যদি আমি এক জায়গায় করি তাহলে পানির অংশ হবে 45-এর 52/45 এটা। এরপরে ফিরে আমি সিরাপ, দুটি গ্লাস একত্রিত করলে সিরাপ কত অংশ হবে সেটা বের করব। সিরাপ হবে তাহলে 2/5, এই যে সিরাপ 2/5 যোগ 4/9, 2/5 যোগ 4/9। এখন আমি লিখব 2/5 যোগ 4/9। দুই বাই 5 যোগ 4/9, এই যে এটা। তাহলে এটা আমি আবার হিসাব করব। 5 লং 45, 9 দুগুণ 18 যোগ 4 5 20, তাহলে কত হচ্ছে? 38। এই যে 38/45 অংশ এটা। এখন তাহলে ওই দুটি ক্লাস এক জায়গায় করে ফেলছি, তাহলে এখন পানি ও সিরাপের অনুপাত বের করব। তাহলে এখন আমি লিখি, এই যে এটা দরকার আছে যে দুটি গ্লাস একত্রিত করলে পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত আমার চাইছে, ওটা আমি বের করতেছি। তাহলে
আমার পানির অনুপাত ছিল এত, তাই না? আর সিরাপের অনুপাত ছিল এত, এই যে একত্রিত সম করছি, তাহলে এইটা ইস্টু এইটা করলেই আমার অনুপাত বের হয়ে যাবে। তাহলে পানির অংশটা হবে 52/45 অনুপাত এখানে হবে 38/45। তাহলে এই যে দেখো অনুপাত চিহ্ন থাকা অবস্থায় কিন্তু নিচে একই সংখ্যা থাকলে কাটা যায়, এটা হবে এরকম। তাহলে এখানে 52:38, 45 কিন্তু কাটা যায়, তাহলে এটা অনুপাত মানে ভাগ, তাহলে 52/45 ফির ভাগ 38/45, তাহলে 45 উপরে চলে গেল, কাটাকাটি গেলে এইটা অনুপাত হবে এইটা। এখন এইটাকে আবার ফির 2 দিয়ে কাটাকাটি যায়, এখানে হবে 26 দুগুণ 52 আর এখানে হবে 19, 19 দুগুণ 38, 26 দুগুণ 52, আমি 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে ওই দুটি গ্লাসের মানে যদি মিশ্রণ একত্রিত করি তাহলে পানি আর সিরাপের অনুপাত হবে 26:19। শেষ, অঙ্ক কমপ্লিট। এখন লাস্ট আর একটা অঙ্ক আছে, এটা করে দিলে তোমাদের এই অনুশীলনটা গোটাটাই হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে 16 নাম্বার। এখন আমি 16 নাম্বার করতেছি। 16 নম্বরে বলা আছে, দেখো কি বলা আছে, যে সোলাইমান ও সালমানের অনুপাত হচ্ছে 5:7। সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, আবার সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় দেওয়া আছে, ইউসুফের আয় কত? তাহলে এখানে কার আয় দেওয়া আছে? অবশ্যই সালমানের আয় হচ্ছে 120 টাকা, এইখানে সোলাইমানের আয় দেওয়া আছে 120 টাকা, আর এখানে সোলাইমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7। তাহলে আমি লিখি আগে যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত, হ্যাঁ, সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7। আচ্ছা, এখানে কার আয় দেওয়া আছে? সোলাইমানের আয় দেওয়া আছে। সোলাইমানের আয় দেওয়া আছে কত? 120 টাকা, ঠিক আছে। তাহলে সোলাইমানের আয় দেওয়া আছে, আবার সোলাইমানের আয়ের অনুপাত আমার এখানে 5, তাহলে সোলাইমান ওইখানে অনুপাত 5 কিন্তু আয় হচ্ছে 120। তাহলে সালমানের অনুপাত দেওয়া আছে, তাহলে আয় কত হবে? তাহলে এখন আমি সালমানের আয় বের করব। তাহলে লিখি আমি যে সালমানের আয়, হ্যাঁ সালমানের আয়, তাহলে সালমানের আয় আমি বের করতেছি। তাহলে সোলাইমানের আয় হচ্ছে 120, একে আমি গুণ করব কত দিয়ে? তাহলে সালমানের আয়ের অনুপাতটা হবে উপরে, তাহলে সালমানের আয়ের অনুপাত হচ্ছে 7, তাহলে 7টা হবে উপরে, আর নিচে হবে সোলাইমানের আয়ের অনুপাত মানে 5। এই যে আমি যার টাকা বের করব ওর অনুপাতটা হবে উপরে, আমি কার টাকা বের করতেছি? সালমানের আয় বের করতেছি, তাহলে সালমানের আয়ের অনুপাতটা উপরে হবে, এই যে 7টা উপরে, আর নিচে হবে সোলাইমানের অনুপাত মানে 5। এখন এটা আমি এখন কাটাকাটি করব। 5 দুগুণ 10, 4 5 20, 7 আর 24, 4 7 28, 2 7 2 14, 15 16, 168 টাকা। আচ্ছা, আমার কার আয় বের হয়েছে? সালমানের, কিন্তু এখানে তো সালমানের চাই নাই, এখানে চাইছে ইউসুফের। তাহলে এখন ফির সালমান আর ইউসুফের আয়ের অনুপাত আমাকে লিখতে হবে যে সালমান ও ইউসুফের সালমান আর ইউসুফের আয়ের অনুপাত কত আছে? 4:5, 4:5। এবং এইখানে আমার ফির আবার সালমানের আয় দেওয়া আছে, সালমানের আয় আমার 168 টাকা আমি বের করছি, তাহলে এখানে সালমান আর ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে ইউসুফের আয় কত? তাহলে অতএব ইউসুফের আয়
হ্যাঁ, ইউসুফের আয় আমি বের করতেছি। তাহলে এখানে সালমানের আর ইউসুফের অনুপাত দেওয়া আছে। তাহলে সালমানের আয় দেওয়া আছে 168 টাকা। তাহলে 168কে আমি গুণ করব। আমি কার আয় বের করতেছি? ইউসুফের আয়। তাহলে ইউসুফের আয়ের অনুপাতটা উপরে হবে, ইউসুফ হচ্ছে 5 উপরে হবে, আর নিচে হবে এই যে সালমানের আয়ের অনুপাত। কারণ সালমানের আয়কে আমি গুণ করতেছি, 168কে আমি গুণ করতেছি, তাহলে সালমানের আয়ের অনুপাতটা নিচে হবে, আর উপরে হবে আমি যার বের করতেছি, ইউসুফের আয় বের করতেছি, ওর অনুপাতটা উপরে, আর যার দেওয়া আছে ওর অনুপাতটা নিচে। তাহলে 4 4 16, 4 2 8, 42, 5 আর 42, 5 2 10, 4 5 20, 1 21, 210 টাকা। এটাই অ্যান্সার। তাহলে ইউসুফের আয় কত? ইউসুফের আয় হচ্ছে 210 টাকা। ঠিক আছে, তোমাদের আজকে এ পর্যন্তই। অনুশীলনী 2.1টা তোমাদের গোটাটাই হোমওয়ার্ক থাকতেছে, এগুলো তোমরা বাসায় নিজে নিজে করবা। আর তোমাদের পড়া থাকতেছে অনুশীলনী 2.1 আমি যতগুলো অঙ্ক করে দিচ্ছি আর যেগুলো ফিরে আবার বাসায় করতে বলছি সবগুলোই তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। তো এইখান যদিও তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সমস্যার কথা বলবা, আমি এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ওকে, খোদা হাফেজ।